সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট বলেছিলেন, যদি কখনো দেখেন যে একটি র্যাটেল স্ন্যাক আপনাকে কামড়ে দেওয়ার জন্য প্রস্তুত, তখন আপনার কাজ হলো কামড়ে দেওয়ার আগে আগেই সেটিকে মেরে ফেলা। যুক্তরাষ্ট্র কি তাহলে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ইরানকে র্যাটেল স্ন্যাক মনে করছে, যাকে সে কামড় দেওয়ার আগেই মেরে ফেলতে চায়? তাহলে কি আবারও যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র? নতুন যুদ্ধে ইরান কি চুপ করে সহ্য করবে সবকিছু, নাকি এবার আঘাত আসার আগেই পাল্টা হামলা চালাবে? এসবের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। ইরানকে ঘিরে নতুন করে বিমান হামলা হঠাৎ বাতিল করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়েছে। তবে একটি বিষয় অস্বীকার করার উপায় নেই যে পারস্য উপসাগরে বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি সীমিত। এই পরিস্থিতিতে ট্রাম্প সেখানে সামরিক শক্তি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। সমুদ্র কাঁপিয়ে মধ্যপ্রাচ্যে এগিয়ে যাচ্ছে যুদ্ধ জাহাজের বহর। রাডারের পর্দায় ঝলসে উঠেছে লাল সংকেত। ড্রোন ডেকে প্রস্তুত ক্ষেপণাস্ত্র, আকাশে নজরদারি ড্রোনও, আর রাডারে ভেসে উঠেছে একটাই নাম, ইরান। লক্ষ্য একটাই, ইসলামী বিপ্লবের দেশ সেই ইরান। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে ইরানের দিকে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের বিশাল নৌবহর পাঠিয়েছে আমেরিকা। বিষয়টি স্বীকার করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন এটি যুদ্ধের ঘোষণা নয়, বরং সতর্ক নজরদারি। তবে স্পষ্ট করে দিয়েছেন ইরানকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, আর প্রয়োজন হলে এই বহর ব্যবহার করতে প্রস্তুত ওয়াশিংটন। বলা চলে আগাম যুদ্ধের ইঙ্গিত দিয়ে রেখেছেন মিস্টার ট্রাম্প। তেহরানেরও স্পষ্ট বার্তা, হুমকি নয়, প্রতিরোধী ইরানের ভাষা। আইআরজিসির প্রধান কমান্ডার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, ভুল হিসাবের জবাব হবে ভয়াবহ। ইতিহাস বলে চাপের কাছে নত হয় না খামেনির যোদ্ধারা। মধ্যপ্রাচ্যের জলসীমায় আবারও যুদ্ধের ঘনঘটা বেজে উঠেছে দুই দেশের পাল্টাপাল্টি বক্তব্যের কারণে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিমান বহনকারী রণতরী ইউএসএস আব্রাহাম সহ একাধিক গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ এরই মধ্যে রওনা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এই বহর ইরানের উপকূলের কাছাকাছি অবস্থান নেবে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা আশঙ্কা করছেন, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনা ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। সেই আশঙ্কা থেকে যুদ্ধজাহাজ যুক্ত করা হয়েছে সেখানে। তবে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি নতুন করে যুদ্ধে জড়ায়, তাহলে গোটা মধ্যাঞ্চল একটি ভয়াবহ যুদ্ধের দিকে এগিয়ে যাবে। এই যুদ্ধের তাপমাত্রা একদিকে যেমন রাশিয়া পাবে, অন্যদিকে ইউরোপ, এশিয়া, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছে যেতে পারে। অর্থাৎ এই যুদ্ধের মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প কোন দিকে যাবেন? ইরানে হামলা করবেন, নাকি নিজের অবস্থানে থেকে আরও ইরানকে চাপে রাখার চেষ্টা করবেন? উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে মার্কিনীদের, তারপরও ইরানের অবস্থান স্পষ্ট। হুমকিতে মাথা করে না খামেনির যোদ্ধারা, বরং পাল্টা হামলায় সব বাধা দূর করে দেয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, আমেরিকা ও ইসরায়েলের উদ্দেশ্য একই। তিনি বলেছেন, ভুল হিসাব করলে তার পরিণতি হবে ভয়াবহ, আরও বেদনাদায়ক ও অনুশোচনাপ্রদক। ইরানের সেনাপ্রধান বলছেন, আমেরিকা ও ইহুদিবাদী শত্রুদের বিরুদ্ধে আগের চেয়ে আরও শক্তিশালী এবং আরও সংগঠিত ইরানের প্রতিরক্ষা শক্তি। বিশ্লেষকদের মতে এটি শুধু যুদ্ধ জাহাজের মহড়া নয়, এটি শক্তির পরীক্ষা। একদিকে সাম্রাজ্যবাদী আগ্রাসন, অন্যদিকে স্বাধীনতা আর আত্মমর্যাদা রক্ষায় প্রস্তুত এক অদম্য ইরান। মধ্যপ্রাচ্যের উত্তাল সমুদ্র এখন সেই লড়াইয়ের সাক্ষী, যে লড়াইয়ে ভয় নয়, প্রতিরোধী ইরানের পরিচয়, আর সেখানে জয়ী হতে প্রস্তুত তারা।
ইরানকে বলা হয় পার্সিয়ান সিংহ, যে কখনো কারো কাছে মাথা নত করেনি বা কোনো যুদ্ধে পরাজয় বরণ করেনি। আর সেই ইরানের বর্তমান সরকারকে উৎখাত করতে বারবার চেষ্টা করে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ তার মিত্র দেশগুলো, কখনো সরাসরি হামলা চালিয়ে, কখনো কূটচালের মাধ্যমে। সম্প্রতি ইরানের সরকার বিরোধী বিক্ষোভ মার্কিনীদের উস্কানিত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানের ভাষায় ইরানকে ভেতর থেকে অস্থিতিশীল করার ইসরায়েলের চেষ্টা ব্যর্থ হয়েছে, কিন্তু যুদ্ধের জন্য নতুন অজুহাত তৈরি করা হচ্ছে। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে যোগাযোগ করেছেন। ওই আলোচনায় তিনি যেসব দাবি তোলেন তা ছিল চরম অবাস্তব। এসব দাবির মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করা, ক্ষেপণাস্ত্রের পাল্লা ও মজুদ কমানো অন্যতম। কার্যত এটি নিঃশর্ত আত্মসমর্পণের দাবি। ওয়াশিংটন জানেই যে তেহরান এসব দাবি প্রত্যাখ্যান করবে। এরপর যুক্তরাষ্ট্র বলবে ইরান সৎভাবে আলোচনা করতে অস্বীকার করেছে এবং এটিকেই যুদ্ধের কারণ হিসেবে বলা হবে। ইরানের সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক, আর ইসরায়েলের নীতি তা নয়। তবে ইরানের এই অবস্থান বদলাতে পারে। 2025 সালের আগস্টে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক জেনারেল ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা ইয়াহিয়া সাফাভি বলেছিলেন, আমাদের আক্রমণাত্মক কৌশল গ্রহণ করতে হবে। অর্থাৎ ইরান এখন নিজের অবস্থান বদলে ফেলেছে। নতুন করে ইরান সবার আগে নিজেকে আত্মরক্ষার জন্য হামলা চালাতেও প্রস্তুত বলে মনে করছেন অনেকেই। জানুয়ারিতে ইরানের প্রতিরক্ষা কাউন্সিল এক বিবৃতিতে জানায়, ন্যায্য আত্মরক্ষার কাঠামোর মধ্যে ইসলামী প্রজাতন্ত্র শুধু আক্রমণের পর প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ থাকে না, বরং হুমকির বাস্তব লক্ষণকেও নিরাপত্তা সমীকরণ অংশ হিসেবে বিবেচনা করে। প্রিএমপ্টিভ ওয়ার বা আক্রান্ত হওয়ার আগেই আঘাত হানা মানে হল আসন্ন ও স্পষ্ট হুমকির মুখে আগেভাগেই আঘাত করার উদ্যোগ নেওয়া। এর উৎকৃষ্ট উদাহরণ হল 1967 সালে ইসরায়েলের 6 দিনের যুদ্ধ, তিরান প্রণালী অবরোধ, আরব দেশগুলোর সেনা সমাবেশ এবং ব্যাপক বাকযুদ্ধের পর ইসরায়েলি আগেভাগে আঘাত হানে। সৌদি আরব ও মিশরের মাঝে অবস্থিত গালফ অফ আকাবার প্রবেশমুখের একাংশ তিরান প্রণালী নামে পরিচিত। এই পথ হয়েই জর্ডানের আকাবা বন্দর ও ইসরায়েলের এলিয়াদ বন্দর থেকে জাহাজ চলাচল করে থাকে। অন্যদিকে প্রিভেন্টিভ ওয়ার বা প্রতিরোধমূলক যুদ্ধ মানে হলো অস্পষ্ট বা ভবিষ্যৎ হুমকির বিরুদ্ধে আগাম যুদ্ধ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের 2003 সালের ইরাক যুদ্ধ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর 2025 সালের ইরান যুদ্ধ এর সবচেয়ে বড় উদাহরণ। ব্রিটিশ সামরিক কৌশলবিদ এইচ লেবেল হার্ট মনে করেন, এই প্রিভেন্টিভ ওয়ার কৌশলের লক্ষ্য প্রতিপক্ষের প্রতিরোধ ভেঙে দেওয়া নয়, বরং প্রতিরোধের সম্ভাবনাই কমিয়ে দেয়া। এটি দ্রুততা ও চমকের উপাদান ব্যবহার করে অর্জন করা হয়। 1967 সালে তেল আবিব ঠিক সেটাই করেছিল। শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আঘাত হানার আগেই ধ্বংস করে এবং বিশাল ভূখণ্ড দখল করে নেয় সে সময়ে ইসরায়েল। ইরানের সামনে এখন আসন্ন হুমকি। জুনে হওয়া 12 দিনের যুদ্ধ স্পষ্ট করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে কাজ করছে। ট্রাম্প নিজেই স্বীকার করেছেন, ওমানের আলোচনা ছিল তেহরানকে শান্ত রাখার একটি কৌশল। ইরানের সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতাগুলো স্বতঃস্ফূর্ত ছিল না। ইসরায়েল ও পশ্চিমারা বিভিন্ন প্রদেশে সমন্বিত অভিযান চালিয়েছে। অর্থ, অস্ত্র, বিস্ফোরক ও স্টার্লিং টার্মিনাল সরবরাহ করা হয়েছে সেই সমাবেশে। বৈশ্বিক গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মগুলো 12,000 থেকে 20,000 মৃত্যুর মতো ভুয়া সংখ্যা ছড়িয়ে বিদেশি হস্তক্ষেপের পক্ষে জনমত তৈরি করেছে। জেনারেল সাফাভি বলেছেন, 12 দিনের যুদ্ধ শেষ হয়নি। এই যুদ্ধের দ্বিতীয় ধাপের দাঙ্গা পর্যায় শেষ হয়েছে, কিন্তু নতুন একটি ধাপ শুরু হয়েছে। তেহরানের সামনে এখন দুটি অপশন:
প্রথম আঘাত সহ্য করবে নাকি নিজেই প্রথম আঘাত করবে? ইরানের সামনে এখন অস্তিত্বের হুমকি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শুধু সরকার পরিবর্তন চায় না, তারা জাতিগত ও ভাষাগত বিভাজনের মাধ্যমে ইরানকে ভেঙে ফেলতে চায়। দাঙ্গার উদ্দেশ্য ছিল সিরিয়া ও লিবিয়ার মতো গৃহযুদ্ধকে উস্কে দেওয়া। কুর্দি ও বালুচ বিচ্ছিন্নতাবাদীদের স্বায়ত্ত শাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ইসলামী প্রজাতন্ত্রের পতন হলে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মতো ইরানের তেল ও গ্যাস লুট করবে বলে মনে করছে ইরানের ক্ষমতাসীনরা। ৪৭ বছর ধরে ইরান নিষেধাজ্ঞা, হুমকি, নাশকতা, উস্কানি এবং পশ্চিমা সমর্থিত ইরান ইরাক যুদ্ধ সহ্য করেছে। ইসরায়েল কখনো আলোচনা করে না, তারা দাবি করে, দখল করে, হত্যা করে। ইরান দীর্ঘদিন আলোচনা করেছে, কিছুই পায়নি। হয়তো এখন তেল আবিবের মতো আচরণ করার সময় এসেছে ইরানের। তেহরান লিডল হার্টের বলার সীমিত লক্ষ্য, কৌশল বিবেচনা করতে পারে। এখানে উদ্দেশ্য শত্রুকে সম্পূর্ণ পরাজিত করা বা ভূখণ্ড দখল নয়, বরং এমন যুদ্ধ যা শত্রুকে আলোচনায় বসতে বাধ্য করবে এবং ইরানকে সমান মর্যাদায় স্বীকৃতি দেবে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যেভাবে রাশিয়াকে গ্যাস স্টেশন ছদ্মবেশী দেশ বলে অবজ্ঞা করে, ইরানও একই অবহেলার শিকার। শক্তিশালী সামরিক ও পারমাণবিক সক্ষমতা থাকা সত্ত্বেও ভ্লাদিমির পুতিনের আন্তরিক চেষ্টার পরও রাশিয়াকে কখনো সমকক্ষ হিসেবে মানা হয়নি। ইউক্রেন ইস্যুতে আলোচনা ও মিন্স্ক চুক্তি মেনে নেওয়ার পরও ন্যাটো ইউক্রেনের যুদ্ধ গড়ে তোলে। জার্মান ভাষায় একটি কথা রয়েছে, তা হলো ব্লিটজক্রিগ, যার অর্থ বজ্রপাতের যুদ্ধ। আর যুদ্ধ কৌশল যদি এমন হয়, অর্থাৎ দ্রুত শত্রুর নৌ ও স্থল সম্পদ ধ্বংস করা, এরপর দীর্ঘস্থায়ী ক্ষয়যুদ্ধ। 12 দিনের যুদ্ধ দেখিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘ যুদ্ধ চায় না, তবে এটি সফল হবে কেবল তখনই যখন ইরানের কাছে পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা থাকবে, তা না হলে জয় অনিশ্চিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরই মধ্যে ভেতরে বাহিরে নিয়ন্ত্রণ হারাচ্ছেন। মিস্টার ট্রাম্পও ক্রমে মানসিকভাবে অস্থিতিশীল বলে মনে করা হচ্ছে। যদি যুদ্ধ অনিবার্য হয়, আর সব লক্ষণ তাই বলছে, তবে সেই যুদ্ধ শুরু হবে ইরানের শর্তে। আর ইরান যদি এবার আগে ভাগে ইসরায়েল কিংবা মার্কিন ঘাঁটিতে হামলা করে বসে, তাহলে সেই যুদ্ধ হবে দীর্ঘস্থায়ী। কারণ তেহরান সব প্রস্তুতি নিয়েই এই যুদ্ধে নামবে, আর এতে করে মার্কিন বাহিনী টিকে থাকা দুঃসাধ্য হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। এবার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কবর রচনা করবেন খামেনি, এমনটিও মনে করছেন অনেকেই। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।